2012 সালের ডিসেম্বর মাস। দিল্লির হাড় কাঁপানো শীত। শহর তখন আলোক সজ্জায় সাজানো। বড়দিন আর নববর্ষের আনন্দে ভাসছে রাজধানী। কিন্তু সেই আলোক ঝলমলো শহরের অন্ধকারে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রাত, যা বদলে দিয়েছিল পুরো দেশের বিবেক, নাড়িয়ে দিয়েছিল কোটি কোটি মানুষের হৃদয়, আর এনে দিয়েছিল এক নাম, নির্ভয়া। সেই মেয়েটির আসল নাম ছিল জ্যোতি সিং। বয়স মাত্র 23 বছর। পড়াশোনা করছিল দিল্লির প্যারামেডিক্যাল কলেজে। স্বপ্ন ছিল একজন সফল ফিজিওথেরাপিস্ট হওয়ার। বাবা ছিলেন বিমানবন্দরে একজন কর্মচারী, মা গৃহিণী। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু তার চোখে ছিল অসীম সাহস, পরিশ্রম আর নিজের পরিচয় তৈরি করার ইচ্ছা। সেই 16ই ডিসেম্বর 2012, রোববার রাত। সন্ধ্যায় জ্যোতি ও তার বন্ধু অবিন্দ্র প্রতাপ পাণ্ডে সিনেমা দেখতে গিয়েছিল দক্ষিণ দিল্লির সিলেক্ট সিটি ওয়াকে। তারা লাইফ অফ পাই সিনেমাটি দেখে বেরিয়েছিল প্রায় রাত 8টা নাগাদ। বাড়ি ফিরতে তাদের দরকার ছিল যাত্রা, কিন্তু সে সময়ে কোনো অটো বা সরকারি বাস পাওয়া যাচ্ছিল না। তখনই তারা দেখতে পায় একটি প্রাইভেট বাস, সাদা কমলা রঙের, যার গায়ে লেখা ছিল চার্টার্ড বাস। বাসের সামনে কিছু লোক দাঁড়িয়ে চিৎকার করে ডাকছিল, পালাম যাবে, উঠুন। অবিন্দ্র ভেবে নিয়েছিল এ বাসে যাত্রা নিরাপদ হবে, তাই দুজনেই উঠে পড়ল বাসে। কিন্তু বাসে তারা ছিল একমাত্র যাত্রী, আর ভেতরে ছিল 6 জন পুরুষ, যার মধ্যে একজন ছিল চালক। এরপর যা ঘটল তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। বাসটি দিল্লির রাস্তায় চলতে শুরু করতেই দরজা বন্ধ করে দেয় অপরাধীরা। অবিন্দ্র জ্যোতিকে তারা অপমান করতে শুরু করে, বলে এত রাতে ঘুরছো কেন। প্রতিবাদ করতেই অবিন্দ্রকে মারধর শুরু হয়। লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। তারপর ওই 6 জন পুরুষ পালাক্রমে জ্যোতিকে গণধর্ষণ করে, নৃশংসভাবে, নিষ্ঠুরভাবে। এমনকি তারা লোহার রড দিয়ে জ্যোতির শরীরকে ভিতর থেকে ছিঁড়ে দেয়, ফেলে যায় রক্তাক্ত, অচেতন অবস্থায়। দীর্ঘ 2 ঘন্টা ধরে চলেছিল এই বর্বরতা। রাত প্রায় 11টার দিকে তারা দুজনকে নগ্ন অবস্থায় চলন্ত বাস থেকে মুনিরকা ফ্লাইওভারের পাশে ছুঁড়ে ফেলে দেয়। ঠান্ডায় জমে যাওয়া শরীরে কষ্টে কষ্টে অবিন্দ্র কোনোভাবে কাপড় গায়ে দিয়ে জ্যোতিকে ঢেকে পুলিশের সাহায্য চায়। কিন্তু সে সময় দিল্লির পুলিশ প্রশাসন কেউই ঠিক বুঝে উঠতে পারেনি কি ভয়ানক ঘটনা ঘটেছে। অবশেষে এক পথচারী ফোন করে পুলিশকে জানায়। তাদের দুজনকেই গুরুতর অবস্থায় ভর্তি করা হয় সাফদরজং হাসপাতালে। অবিন্দ্র কিছুটা সুস্থ হয়ে পুলিশের কাছে জবানবন্দি দেন, আর তখনই সামনে আসে পুরো ঘটনার বিবরণ। খবরটি ছড়িয়ে পড়ে আগুনের মতো। টিভি, সংবাদ, সোশ্যাল মিডিয়া, সর্বত্র একটাই প্রশ্ন, এই কেমন শহর যেখানে মেয়েরা রাতে নিরাপদ নয়। জ্যোতির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। অন্ত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, শরীরে সংক্রমণ ছড়ায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। সেখানে 29শে ডিসেম্বর সকাল 4টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে জ্যোতি সিং। ভারত হারায় এক সাহসী কন্যাকে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই দেশজুড়ে ফেটে পড়ে প্রতিবাদের জোয়ার। দিল্লির ইন্ডিয়া গেট, রাজপথ, প্রেস ক্লাব, সর্বত্র নেমে আসে হাজার হাজার মানুষ। ছাত্রী, যুবক, মা, বাবা, শ্রমিক সবাই একসাথে দাবি জানায়, নারী নিরাপত্তা ও অপরাধীদের মৃত্যুদণ্ড চায়। পুলিশ তখন টিয়ার গ্যাস, লাঠিচার্জ পর্যন্ত ব্যবহার করেছিল জনতাকে ঠেকাতে, কিন্তু মানুষের কণ্ঠ থামানো যায়নি। এদিকে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মাত্র কয়েকদিনের মধ্যেই ধরা পড়ে অপরাধীরা। রাম সিং, মুকেশ সিং, পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা আর একজন কিশোর অপরাধী, বয়স 17 বছর। তাদের মধ্যে রাম সিং, বাসের চালক, পরে জেলে আত্মহত্যা করে। মামলাটি চলে ফাস্ট ট্র্যাক কোর্টে। প্রত্যেকের বিরুদ্ধে আনা হয় ধর্ষণ, খুন, অপহরণ, ষড়যন্ত্র ও প্রমাণ নষ্ট করার অভিযোগ। আদালত সাক্ষ্য প্রমাণ ও ডিএনএ রিপোর্টের ভিত্তিতে 4 জন প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। 2013 সালের সেপ্টেম্বর মাসে আদালত ঘোষণা করে এটা মানবতার মুখে কলঙ্ক, তাই তাদের ফাঁসি ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। 4 জনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তবুও আইনগত প্রতিক্রিয়ার কারণে সেই ফাঁসি কার্যকর হতে লেগেছিল প্রায় 7 বছর।
তারা একে একে রাষ্ট্রপতির কাছে দয়া প্রার্থনা করে, কিন্তু প্রত্যেকেরই আবেদন খারিজ হয়। অবশেষে 2020 সালের 20 মার্চ ভোর 5:30 তিহার জেলের ফাঁসির মঞ্চে 4 জন অপরাধীর মৃত্যু হয়, একসাথে, একই দড়িতে। জ্যোতির মা আশা দেবী সেই মুহূর্তে বলেন, আজ আমার মেয়ের আত্মা শান্তি পেল, আমি আর কোনো নির্ভয়া দেখতে চাই না। এই ঘটনার পর দেশ জুড়ে শুরু হয় আইনি পরিবর্তনের ঢেউ। 2013 সালে ভারত সরকার গঠন করে জাস্টিস ভার্মা কমিটি, যারা সুপারিশ করে আরও কঠোর আইন নারীর বিরুদ্ধে যৌন অপরাধের জন্য। এরপরেই পরিবর্তন হয় ইন্ডিয়ান পেনাল কোডের 375 ও 376 ধারার। আসে ক্রিমিনাল ল অ্যাক্ট 2013, যেখানে ধর্ষণের সংজ্ঞা বিস্তৃত হয়, অপরাধের শাস্তি আরও কঠোর হয়, এমনকি মৃত্যুদণ্ডের বিধানও যুক্ত হয়। নির্ভয়া কাণ্ডের ফলে সারা দেশের মানুষ শিখেছিল, কোনো অপরাধের বিরুদ্ধে নীরব থাকা মানে তাকে সমর্থন করা। মেয়েরা, ছাত্রছাত্রীরা, সাধারণ নাগরিক সবাই রাস্তায় নেমে বলেছিল, আমরা ভয় পাব না, আমরা লড়ব। নির্ভয়া ছিল এক প্রতীক, নারী শক্তির প্রতিবাদের আর অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের। আজও যখন রাতের রাস্তায় কোনো মেয়ে একা হাঁটে, তার সাহসের পেছনে লুকিয়ে আছে সেই নির্ভয়ের আত্মা। তার গল্প কেবল একটি মর্মান্তিক ঘটনা নয়, এটি একটি ইতিহাস যা ভারতের সমাজকে চোখ খুলে দেখিয়েছিল নারীর নিরাপত্তা কতটা নাজুক হতে পারে এবং ন্যায় বিচারের জন্য লড়াই কতটা কঠিন হলেও সম্ভব। আজও মানুষ যখন বলে নির্ভয়া কাণ্ড, তখন তারা শুধু একজন মেয়ের কথা মনে করে না, তারা মনে করে প্রতিটি সেই মেয়েকে যারা সমাজের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে, ভয় না পেয়ে দাঁড়িয়েছে। নির্ভয়া এক নাম নয়, এক আন্দোলন, এক শপথ, আর নয়।